কোনো ধরনের ম্যাটেরিয়াল কাটিং করতে পারি। আমাদের এই মেশিনটা সবচেয়ে সেফ। মেশিং এর সুযোগ সুবিধা আছে দেখে তাড়াতাড়ি কাজ করা যায়। আমাদের যে দক্ষ ম্যান পাওয়ার আছে তারা প্রতিদিন পার ডে প্রায় 3,500 করে সিমলেস দিচ্ছে এখান থেকে আমাদের। অ্যাডিডাস, নাইকি এরা যদি আমাদের এখান থেকে এগুলি সোর্স করে তাইলে একটা বিরাট বুস্ট হবে। নন লেদারের ফুটওয়্যারের ডিমান্ড ইউরোপ এবং আমেরিকাও কিন্তু খুব হাই। চাইনিজ মার্কেট এখন বেশ কম্পিটিটিভ হয়ে গেছে। আমাদের ওয়ার্কারদের ক্যাপাবিলিটি সেগুলো যদি আমরা ডেভেলপ করি, আমাদের কস্ট অফ প্রোডাকশন আরও কমবে, আমাদের কম্পিটিটিভনেস অ্যাজ আ রেজাল্ট আরও বাড়বে। নতুন সম্ভাবনার উকি দিচ্ছে নন লেদার জুতা। চীন থেকে মুখ ফিরিয়ে বাংলাদেশের দিকে ঝুঁকছে বড় কোম্পানিগুলো। গত 5 বছরে যেটির রপ্তানি বেড়েছে দ্বিগুণ। এ নিয়ে এখন সকালে রয়েছে প্রতিবেদন। পুরো আয়োজন নিয়ে সঙ্গে আছি আমি মশিউর অনিক। কোনো জায়গায় দেয়, কোনো জায়গায় দেয় না, হয়তো সামান্য ধোঁয়াটা উঠে তারপরে শেষ। জানলা দরজা অলরেডি 24 ঘন্টা বন্ধ রাখাই লাগে আর কি, মশার উৎপাদের জন্য। ডেঙ্গু হইতাছে, জ্বর হইতাছে, এই তো মানুষের জ্বরে ভুগতাছে, যে নিজে জ্বরে ভুগতাছি। খালে সবসময় ময়লা আবর্জনা ভরা থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাপারে উদাসীন সিটি কর্পোরেশন। আমাদের যে মশককর্মী আছে তাদেরকে নির্দেশনা দিয়েছি এক একজন এক একটা এলাকা ভাগ করে নেওয়ার জন্য। ইতিমধ্যে আমাদের সেভাবে কাজ শুরু হয়েছে। গত বছর এপ্রিলে ভর্তি ছিল টোটাল 76 জন, আজকে ভর্তি আছে 124 জন। এবছর রোগী ক্রমাগতভাবে বাড়তেছে। আমরা দুটো ডেঙ্গু ওয়ার্ড ফেস করেছি এবং আমি অধিদপ্তর থেকে এবার 5 জন ডাক্তার পেয়েছি। আমার একটি ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ড প্রস্তুত আছে। বৃষ্টি হলেই বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, যা মোকাবেলায় কতটা প্রস্তুত দুই সিটি কর্পোরেশন, নাগরিকরাই বা কতটা সচেতন? যদিও আগে ভাগেই সতর্ক থাকার আহ্বান বিশেষজ্ঞদের। এখন সকালে এ নিয়ে রয়েছে প্রতিবেদন। তবে শুরুতেই নন লেদার জুতার সম্ভাবনার খবর। পরিবেশগত নানা জটিলতায় চামড়াজাত জুতা রপ্তানি যেখানে নিম্নমুখী, সেখানে নতুন সম্ভাবনার জানান দিচ্ছে নন লেদার জুতা। গত 5 বছরে যেটির রপ্তানি বেড়েছে দ্বিগুণ। শিল্প সংশ্লিষ্টদের দাবি, চায়না থেকে মুখ ফিরিয়ে বাংলাদেশের দিকে ঝুঁকছে বড় কোম্পানিগুলো। বিস্তারিত সিফাত শারিয়ারের প্রতিবেদনে। এই জুতা দেখতে চামড়ার তৈরি মনে হলেও মূলত এটি তৈরি করা হয়েছে কৃত্রিম চামড়ায়, যার চাহিদা ক্রমশ সারা বিশ্বে বাড়ছে এবং গত 5 বছরে বাংলাদেশ থেকে এই জুতার রপ্তানি বেড়েছে দ্বিগুণ। আজকে আমরা এই কৃত্রিম চামড়ার তৈরি জুতার আদ্যপান্ত দেখতে চাই। বিশ্বব্যাপী চাহিদা বাড়ায় গত কয়েক বছরে আলাদাভাবে দেশে গড়ে উঠেছে নন লেদার জুতার কারখানা। তার মধ্যে একটি ময়মনসিংহের সুনিভার্স ফুটওয়্যার। প্রতিষ্ঠানটি মাসে তৈরি করে 2 লাখ জোড়া জুতা, যার শতভাগই হয় রপ্তানি। এতে শুরুতেই নিশ্চিত করতে হয় ভালো মানের কাঁচামাল, যার 60 থেকে 70% আসে চায়না থেকে। সিনথেটিক এসব চামড়াকে শুরুতেই লেমিনেশন ধাপে প্রচ্ছদ ঠিক করা হয়। নকশা আর পুরুত্ব ঠিক রেখে চলে কাটাকাটি। তারপরের ধাপ সেলাই। এই সুইং সেকশনেই মান অনুযায়ী 20 থেকে 25 জনের হাত বদল হয়। এ খাতে নতুন সংযোজন সিমলেস মেশিন। 8 মাস আগে দেশে আনা এই মেশিন বাড়িয়েছে পণ্যের মান। এটি ছাড়াও প্রতিটি ধাপে ইউরোপীয় প্রযুক্তির স্বয়ংক্রিয় মেশিনের ব্যবহার হয় জুতা তৈরিতে। তাতে উৎপাদন বাড়ার পাশাপাশি কমেছে কর্মীদের স্বাস্থ্য ঝুঁকি। যেরকম আপার ব্যাম, মেশিং এর সুযোগ সুবিধা আছে দেখে তাড়াতাড়ি কাজ করা যায়। যে কোনো ধরনের ম্যাটেরিয়াল কাটিং করতে পারি। আমাদের এই মেশিনটা সবচেয়ে সেফ। এক মিলে হট আর এক মিলে কোল্ড। আগে হট দিয়ে শেপিং এনে পরে কোল করে ঠান্ডা করে আমরা কনপেয়ারে দিই। আমাদের যে দক্ষ ম্যান পাওয়ার আছে, আমাদের যে ওয়ার্কার লেবার আছে, সবগুলোকে আমরা ট্রেন আপ করে শুরু করেছি এবং আলহামদুলিল্লাহ তারা প্রতিদিন পার ডে প্রায় 3,500 করে সিমলেস দিচ্ছে এখান থেকে আমাদের, যেটা দিয়ে আমাদের সুইং প্রায় লাস্টিং হয়ে যাচ্ছে আমাদের। সাশ্রয়ী দাম, টেকসই ও ফ্যাশনেবল হওয়ায় এ ধরনের জুতার চাহিদা বাড়ছে বিশ্বব্যাপী। বিশেষ করে ইউরোপ আমেরিকার মানুষের আগ্রহ তুঙ্গে। সে সাথে উৎপাদন প্রক্রিয়ায় পরিবেশের ক্ষতি হওয়ার সংখ্যা কম থাকায় বিনিয়োগ বাড়ছে এই শিল্পে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, গত 5 বছরে নন লেদার ফুটওয়্যারের রপ্তানি বেড়েছে দ্বিগুণ। সবশেষ 2022-23 অর্থ বছরে এর রপ্তানি হয়েছে $48 কোটি, যেটি 2017-18 অর্থ বছরে ছিল $27 কোটি কিছু বেশি। বর্তমানে বাংলাদেশ থেকে এই পণ্য যাচ্ছে 20টির মতো দেশে। প্রতি বছরেই এটার গ্রোথ আছে এবং আপনি জানেন যে নন লেদারের ফুটওয়্যারের ডিমান্ড ইউরোপ এবং আমেরিকাও কিন্তু খুব হাই। অ্যাডিডাস, নাইকি এইগুলি তো এদের যে প্রোডাক্ট, এগুলি তো নন লেদার প্রোডাক্ট,
এদের সঙ্গে যদি আমরা কোনোভাবে মানে ট্যাগ হতে পারি বা এরা যদি আমাদের এখান থেকে এগুলি সোর্স করে তাইলে একটা বিরাট বুস্ট হবে। শিল্প সংশ্লিষ্টরা বলছেন চায়না থেকে বড় কোম্পানিগুলো মুখ ফিরিয়ে বাংলাদেশের দিকে ঝুঁকছে। এই চাহিদা পূরণে দেশের প্রয়োজন পর্যাপ্ত কাঁচামাল আর দক্ষ জনবল। আমাদের ফুটওয়্যারের ব্যাকওয়ার্ড লিঙ্কের একটা ঘাটতি আছে। আমরা ডে লাইটকে ইউজ করি, কার্বন ইমিশনটাকে অনেক কম নিঃসরণ হচ্ছে। পাশাপাশি আমাদের যারা ওয়ার্ল্ড রিনাউন্ড যে কাস্টমাররা আছে তাদেরকেও স্যাটিসফাই রাখতে হচ্ছে কমপ্লায়েন্সের ইস্যুতে। যেহেতু চাইনিজ মার্কেট এখন বেশ কম্পিটিটিভ হয়ে গেছে, রাদার তাদের কস্ট হাই হয়ে গেছে, তারা সেখান থেকে টেকনিশিয়ান পাঠাচ্ছে আমাদের দেশে। আমাদের ইন্টারনাল যে ক্যাপাবিলিটি আছে, ওয়ার্কারদের ক্যাপাবিলিটি, ট্রেনিং, উই স্টিল হ্যাভ আ লং ওয়ে টু গো। সেগুলো যদি আমরা ডেভেলপ করি তাহলে আমাদের প্রোডাকশন এফিসিয়েন্সি আরও বাড়বে, আমাদের কস্ট অফ প্রোডাকশন আরও কমবে, আমাদের কম্পিটিটিভনেস অ্যাজ আ রেজাল্ট আরও বাড়বে। সো দ্য চ্যালেঞ্জ ইজ টু ট্রেন আওয়ারসেলভস। ইপিপির আশা মেড ইন বাংলাদেশের নতুন বাহক হবে নন লেদার ফুটওয়্যার, হতে পারে বাণিজ্য বহুমুখীকরণের ভালো উদাহরণ। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। যুক্তরাষ্ট্রের বাজারে টিকফা চুক্তির আওতায় শুল্কমুক্ত গার্মেন্টস পণ্য রপ্তানির সুযোগ চেয়েছে বাংলাদেশ। অন্তত যুক্তরাষ্ট্রের কাঁচামালে তৈরি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার পাওয়া উচিত বলে মনে করেন বাণিজ্য সচিব। রোববার সচিবালয়ে টিকফার ৮ম বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় মার্কিন প্রতিনিধি দল জানায়, আন্তর্জাতিক মান অনুসরণ করে বাংলাদেশের শ্রম আইন সংশোধন চান তারা। বিস্তারিত আজহার লিমনের প্রতিবেদনে। গেল বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে যেখানে যুক্তরাষ্ট্রের বাজারে ১৪৬ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছিল বাংলাদেশ, তখন এবছরে এসে ওই 2 মাসে রপ্তানি হয়েছে ১১৮ কোটি ডলারের পণ্য। যদিও দেশটিতে রপ্তানি কমার বিপরীতে বেড়েছে দেশটি থেকে পোশাক খাতের অন্যতম কাঁচামাল তুলা আমদানির পরিমাণ। ঢাকায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বাণিজ্য চুক্তি টিকফার বৈঠকে সঙ্গত কারণেই গুরুত্ব পায় রপ্তানির বিষয়টি। ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ ইউএসটিআর এর সফরকারী দলের কাছে বাংলাদেশ স্পষ্ট করে বলেছে, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা থেকে যে পণ্য তৈরি হয় অন্তত সেই সব পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার পাওয়া উচিত। আমেরিকা যুক্তরাষ্ট্র বাদে সব উন্নত এবং উন্নয়নশীল দেশে বাংলাদেশ কিন্তু শুল্কমুক্ত সুবিধা পায়। সুতরাং আন্ডার দ্য WTO ল তাদেরও দেওয়ার জন্য আমরা বলেছি এইটা। আরেকটি কথা আমরা যুক্তি দিয়েছি যে সকল স্বল্পোন্নত দেশের যে জনসংখ্যা তার মধ্যে 18% জনসংখ্যা বাংলাদেশে বাস করে। তো এত মানুষের জন্য একটা যেখানে তারা স্বল্পোন্নত দেশের সুবিধাটা সব জায়গায় পাচ্ছে, আমেরিকা দেওয়া উচিত। আরেকটি তো তখন তারা বলেছে যে এটা তাদের কংগ্রেস যারা আইন প্রণয়ন করে তাদেরকে বিষয়টা বোঝাতে হবে। এই বৈঠকে WTO ট্রিপস সুবিধা পেতে বাংলাদেশকে সমর্থন দেবার অনুরোধ জানানো হয় মার্কিন এই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের কাছে। এর বাইরে যুক্তরাষ্ট্রের বাজারে সহজে ফার্মাসিউটিক্যালস পণ্যের নিবন্ধন সুবিধা চায় বাংলাদেশ। এছাড়া দেশের বিভিন্ন খাতে দেশটির দাতা সংস্থা ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন DFC বিনিয়োগ করতে পারে বলেও উল্লেখ করেন বাংলাদেশি কর্মকর্তারা। কিন্তু এর বিপরীতে মার্কিন প্রতিনিধি দল কি বলেছে? আমাদের লেবার রাইটস পজিশন উন্নত করতে হবে। বড় দাগে মার্কিন এই প্রতিনিধি দল 11 দফা পর্যবেক্ষণ দিয়েছে শ্রমিকদের অধিকার সুসংহত করতে। এসব পর্যবেক্ষণে সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি বিশদভাবে শ্রমিকদের সংগঠন করার অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। সুপারিশের শুরুতেই বলা হয়েছে, বাংলাদেশের শ্রম আইন হতে হবে আন্তর্জাতিক আইন অনুসরণ করেই। এছাড়া এখনই থামাতে হবে সেই সব কারখানা মালিক, নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কিংবা ব্যক্তিকে যারা হয়রানিমূলকভাবে কিংবা সহিংসতার মাধ্যমে শ্রমিকদের সংগঠিত হবার ন্যায্য অধিকারকে ভুলুণ্ঠিত করে। সংশোধিত আইনে বাদ দিতে বলা হয়েছে সংগঠন করতে কমপক্ষে 20% শ্রমিকের সমর্থনের বাধ্যবাধকতা। ন্যায্য প্রতিবাদ জানানোর অধিকারে আরোপিত বিধিনিষেধ বাদ দিয়ে শিথিল করতে বলা হয়েছে অনুমতি ছাড়া বা বেআইনি প্রতিবাদের শাস্তি। শ্রমিক সংগঠনের নিবন্ধনের জন্য করা আবেদন বা সংখ্যা অনলাইনে উন্মুক্ত করার কথা বলেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। ভোগান্তি নিরসন করতে বলা হয়েছে নিবন্ধন প্রক্রিয়ায়। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেয়া বাণিজ্য সচিব বলছেন, তারা শুধু আইনের সংশোধন চান না, দেখতে চান শ্রমিকদের নির্যাতনকারী কারখানা মালিক কিংবা দায়ীদের বিচার হয়েছে। বিভিন্ন জায়গায় যদি কোনো অপরাধ করে লেবার অ্যাক্টের অধীনে, তাহলে সেখানে মালিকদের বিরুদ্ধে যে শাস্তির বিধান আছে বা জরিমানার কথা আছে সেটা বলছে যে আরও বাড়াতে হবে। 11 দফা একটা দাবি দিয়েছে যে এটা তারা নতুন আইনে দেখতে চায়। তো আমরা বলেছি যে এটা ড্রাফট পর্যায়ে আছে, এটা
আমরা এই কাগজ পাঠাবো লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট মিনিস্ট্রিতে, তারা এটা বিচার বিবেচনা করে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে দেখবে। সবচেয়ে বড় কথা যে লেবার আইনটা যে কোনো সংস্কার আনতে গেলে এটা ত্রিপক্ষীয় একটা কমিটির মাধ্যমে হয়, সেখানে মালিক পক্ষ, শ্রমিক পক্ষ এবং সরকার থাকে। তো তার ভিত্তিতে যদি একটা ঐক্যমতে পৌঁছাতে পারে তাহলে এটা আসবে। রোববারের এই দ্বিপক্ষীয় সভায় কৃষি পণ্যের বাণিজ্য, ডাটা প্রোটেকশন বিল এবং ডিজিটাল ট্রেড নিয়েও আলোচনা হয়েছে। নিয়মিত এই বৈঠকে যদিও সে অর্থে বড় কোনো প্রতিশ্রুতি নেই, তবুও দুই পক্ষের এই খোলাখুলি আলোচনা প্রত্যক্ষ পরোক্ষভাবে দেশগুলোর বাণিজ্য সম্পর্কের জন্য ইতিবাচক বলছেন বাংলাদেশের কর্মকর্তারা। আজহার লিমন, এখন ঢাকা। গত কয়েকদিনে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী, তাই গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হাত পাখা, বৈদ্যুতিক ও চার্জার ফ্যানের ব্যবহার। আর এই সুযোগে বাড়ানো হয়েছে এসব পাখার দামও। তবে বিদ্যুতের লুকোচুরিতে গ্রামগঞ্জে এখনও হাত পাখাই প্রধান অবলম্বন। হাত পাখা প্রস্তুত, বিপণন এবং প্রয়োজনীয়তা নিয়ে জানাচ্ছেন বগুড়া থেকে মাজেদুর রহমান, চট্টগ্রাম থেকে শোয়েব রহমান ও সৈয়দপুর থেকে মোকারম হোসাইন। নগর জীবনে যান্ত্রিক পাখার প্রচলন বাড়লেও গ্রামাঞ্চলে এখনও কদর আছে হাত পাখার। প্রচণ্ড গরমে গ্রামের গৃহিণীর হাতে এখনও তাল পাতার একটি পাখা বাড়তি দরদ বয়ে আনে। আবহমান গ্রাম বাংলার ঋতুচক্রে বৈশাখ এলেই বাড়ে পাখা তৈরির ব্যস্ততা। গ্রাম গায়ের পাখাপল্লিতে চলে নানান আয়োজন। বগুড়ার কাহালু উপজেলার আতালপাড়া যোগীর ভবন আলোরা উত্তরপাড়া গ্রামে পুরোদমে চলছে হাত পাখা তৈরির কাজ। পরিবারের প্রতিটি সদস্যের শ্রমে ঘামে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন হাত পাখা। তালপাতা সংগ্রহ কিছুটা কষ্টসাধ্য হলেও বিক্রি বাড়ায় খুশি কারিগররা। বাপদাদা আমল থেকে এটা হচ্ছে, আগে বেচে হলো 12 আনা করে, তারপরে 4 টাকা, তারপরে 5 টাকা, হতে 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 20 টাকা। সকালে গরু বেচার কাজ কাম করে রান্না বাড়া করে এই পাকা তৈরি করি। তালের গাছের যে পাতা আছে সেগুলো কাটা লাগে, কাটে ফিরে আনা লাগে। খুব আমাদের এই পাতা কাটাটাই হচ্ছে আমাদের একটু কষ্ট মনে হয়। বরিশাল থেকে আসে, ময়মনসিংহ থেকে আসে, ঢাকা থেকে আসে, তারপরে রংপুর, দিনাজপুর, এগুলোর থেকে সব থেকেই পাকা নেয়। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বাড়বে হাত পাখার বাজার, লাভবান হবেন ক্ষুদ্র উদ্যোক্তারা। আমাদের গ্রামের যে শ্রমিকরা আছে পাখা তারা তৈরি করে, এদের সমস্যা আর্থিক সমস্যা। এদের যদি আর্থিক সমস্যার দিকে একটু নজর দেওয়া যেত তাহলে মনে হয় ভালো হতো। বগুড়ার কাহালু উপজেলার আতালপাড়ার যোগীর ভবন সহ 3-4টি গ্রামে এভাবে চলছে পাখা তৈরির কাজ। নারী পুরুষ সবাই মিলে এই পাখা তৈরি কাজ করছেন প্রায় 30 থেকে 40 বছর আগ থেকে। তারা বলছেন তাল পাখার সহজলভ্যতা থাকলে তারা এই পেশাতেই সারা জীবনই সংসার চালাতে পারবেন। আমরা এখন যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছে সহকর্মী শোয়েব রহমান। তিনি জানাবেন পাখা তৈরি এবং বিপণনের সর্বশেষ খবর। বৈদ্যুতিক পাখার কাছে হাত পাখা হার মেনেছে এমনটা মনে হলেও চট্টগ্রামের চন্দনাইশের জিহস ফকিরপাড়া গ্রামের এই পরিবারের ব্যস্ততা সে ধারণা সম্পর্কে আপনাকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করবে। এখানকার প্রায় 500রও বেশি পরিবার ঐতিহ্যগতভাবে টিকিয়ে রেখেছেন এই হাত পাখার ব্যবসাকে। শুধুমাত্র বৈশাখী মেলাকে কেন্দ্র করে এখানকার প্রতিটি পরিবার আয় করেন 2 থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত। এখন আগের চেয়ে বিক্রির সংখ্যা কম হলেও দাম পাওয়া যায় অনেক ভালো। আবার অনেক শৌখিন ক্রেতার হাত ধরে এসব পাখা চলে যাচ্ছে বিদেশেও। বৈশাখী মেলা ও জব্বারের বলি খেলা এসব পাখা বিক্রির প্রধান মৌসুম। এক একটি হাত পাখা পাইকারিতে বিক্রি হয় 180 থেকে 300 টাকায়। শুধু পাখা কেন্দ্রিক এ গ্রামে এক মৌসুমে অন্তত 25 কোটি টাকার বাণিজ্য হয়। সর্বোচ্চ ধরেন না 8 হইতে 9 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা। যদি সাইগান গড়ি ফজর তুন মানে আজ মগরিবাদ পর্যন্ত ক্লিয়ার হয়ে যাবে। মেলা উপলক্ষে গ্রামে বেড়েছে ব্যাপারীদের আনাগোনা। বাড়ি বাড়ি গিয়ে পাখা সংগ্রহ করেন তারা। আবার অনেকেই দিয়ে রাখেন অগ্রিম অর্ডার। আগের থেকে অর্ডার করতে হয়। এখন আমাদের এই বাঁশখালী, চকরিয়া, কক্সবাজার আর চিটাঙ্গের থেকে অনেক লোক আছে। বাঁশখালীটার লিগে কম দামি, বাঁশখালীটাও আছে, এটা একটু বেশি বালা দামের দিকে নেই। এক একজন কারিগর দিনে 4 থেকে 5টি পাখা তৈরি করতে পারেন। বংশ পরম্পরায় পাখা তৈরি করছেন এসব পরিবার। ফটিকছড়ি, রাঙামাটি, রাউজান থেকে সংগ্রহ করা হয় তালপাতা।
আর বাঁশ বেতের মতো উপকরণ সংগ্রহ করা হয় পার্বত্য এলাকা থেকে। তবে বাঁশ বেত ও তালপাতার অপ্রতুলতায় বাড়ছে চ্যালেঞ্জ। কাঁচামালের দামের সাথে বেড়েছে দাম। গাছ হিসেবে কিনি হয়তো এক গাছের তো ৬-৭ ডগা করে লামাতে হয়, আর ঘন ঘন ক্ষেত্রে মানে সবগুলো মানে কেটে লামাতে হয়। আগলে তো ধরো ২,০০০ বেতিন কিন্তু দেয় তো এত ৩,০০০ টাকা কিনে করার ইন এত ৫০০ টাকার দর বার কিন্তু বাসে গুণ তো এত ১২০০ টাকা। চন্দনেশের এই গ্রামের হাতপাখার কারিগররা এই পেশাটিকে টিকিয়ে রেখেছেন ঐতিহ্যগতভাবে। হয়েছেন স্বাবলম্বী, সন্তানদের করিয়েছেন পড়ালেখা। কেউ বা এই পেশার আয় উপার্জন দিয়ে সন্তানকে পাঠিয়েছেন প্রবাসে। তবে নতুন প্রজন্ম এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। ঐতিহ্যকে টিকিয়ে রাখতে তাই সরকারি পৃষ্ঠপোষকতা চান এখানকার হাতপাখার কারিগররা। এবার আমরা উত্তরের জনপদের হাতপাখার কারিগরদের হালচাল জানব সহকর্মী মোকাররম হোসেনের কাছ থেকে। বছরের অন্য সময় কৃষি কিংবা অন্য পেশায় ব্যস্ত থাকলেও গ্রীষ্মে হাতপাখা নিয়ে ফেরি করেন দিনাজপুরের তরুণ নয়ন মিয়া। চৈত্র থেকে জ্যৈষ্ঠের শেষ পর্যন্ত পার্বতীপুর রেলওয়ে জংশনের বিভিন্ন প্ল্যাটফর্মে ক্রেতা আকর্ষণের চেষ্টা তার নিত্যদিনের কাজ। তবে বছর ৫ আগেও দৈনিক হাজারখানেক হাতপাখা বিক্রি হলেও এখন তা কমে শতকের নিচে ঠেকেছে। ট্রেনের বিলম্ব কিংবা যাত্রী চাপ না বাড়লে সেদিন হয় না বলার মতো কোনো বিক্রি। তবে কালেভদ্রে শখের বশে এখনও হাতপাখা কেনেন অনেকেই। ৩-৪ বছর আগে ৫,০০০ পিস মতন মাল ১,০০০ পিস মতন বেচতাম, এখন মনে করেন ১৫০ পিস বেচতে হচ্ছে ভাই প্রত্যেক দিন। এভাবে করে বেচা কিনা করে চলতে হচ্ছে আমাদেরকে। একটু ঠান্ডা যখন হয় তখন একটু কমে, আর যখনই গরম হয়ে যায় তখন আবার প্রচণ্ড বিক্রি বাড়ি যায়। বাসায় কারেন্ট আছে কি নাই, কিন্তু দাদি নানি আম্মু বাতাস করতেই আছে। আর এখন ফ্যান চালু করে দিছি, বাতাস উপরে হচ্ছে, পাশে কে আছে না আছে ওটা দেখার কোনো ইয়ে নাই আর কি। এগুলো বিলুপ্ত প্রায়, দেখাই যায় না। হঠাৎ আজকে স্টেশনে দেখা মাত্র কিনতে ইচ্ছা করলো। একসময় উত্তরে বাঁশের অংশবিশেষ, পুরনো কাপড় আর তালপাতা দিয়ে তৈরি করা হাতপাখার কদর থাকলেও এখন সে জায়গা দখল করেছে প্লাস্টিকের হাতপাখা। আমাদের যাপিত জীবনে দারিদ্র্যের জীর্ণতা কিংবা আভিজাত্যের জৌলুস যাই থাকুক না কেন, গ্রীষ্মের তাপদাহের তাপমাত্রা সবার জন্য বইছে সমান তালে। তবে এই তাপ নিবারণে স্বস্তির খোঁজে একসময় হাতপাখা দিয়ে ভরসা থাকলেও ইলেকট্রনিক্স পণ্যের আভিজাত্যের বিন্যাসের ঘরে ঘরে এখন শোভা পাচ্ছে এসি কিংবা ইলেকট্রনিক্স ফ্যান। তবে ভ্রমণ কিংবা অবসরে এখনও হাতপাখাতেই স্বস্তি খোঁজেন অনেকেই। প্ল্যাটফর্মে ফেরিওয়ালাদের বিক্রির এই ব্যস্ততা দেখে অন্তত সে কথাই অনুমান করা যায়। সুতরাং ইলেকট্রনিক্স পণ্যের রমরমা ব্যবসায় হাতপাখার প্রয়োজন এখনও যে ফুরায়নি একথা বলাই যায়। মোকাররম হোসেন, এখন রংপুর। বৈশাখের খরতাপে দুর্বিষহ জনজীবন। ভারতেও চলছে তাপপ্রবাহ। গেল ৫০ বছরে রেকর্ড তাপদাহের কবলে কলকাতাবাসী। কোথাও কোথাও তাপমাত্রার পারদ ছাড়িয়েছে ৪৪ ডিগ্রি। জারি করা হয়েছে সতর্কতা। পশ্চিমবঙ্গ থেকে কমল দত্তের তথ্য ও ছবিতে বিস্তারিত। কলকাতা সহ পুরো পশ্চিমবঙ্গে তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। প্রখর রোদের তাপে পুড়ছে মাঠঘাট, ফসলি জমি। গরমে হাঁসফাঁস অবস্থায় একটু স্বস্তি পেতে পুকুরে দুরন্তপনায় মেতেছে শিশু কিশোররা। আবহাওয়া অফিস বলছে এবারের তাপপ্রবাহ রেকর্ড ভেঙেছে গত ৫০ বছরের। বৈশাখের শুরু থেকে প্রতিদিনেই কলকাতার তাপমাত্রার গণ্ডি ছাড়িয়েছে ৪১ ডিগ্রি। বাঁকুড়া জেলায় তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস। এমন পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যে জারি করা হয়েছে সতর্কতা। কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস থাকলেও এ সপ্তাহে তাপমাত্রা কমার কোনো সুখবর নেই। প্রচণ্ড তাপদাহে সবচেয়ে বেশি বিপাকে নিম্ন আয়ের মানুষ। বাজারে চাহিদা বেড়েছে রসালো ফলের। আর বাইরের গরম থেকে বাঁচতে সুতি পোশাক, সানগ্লাস ও ছাতা ব্যবহারের পাশাপাশি বেশি বেশি পানি ও শাকসবজি খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। সমস্যার মধ্যে রয়েছি, মানে গরম মানে কি, মানে এই মরে যাবো একটা ভাব। আমরা এই মুহূর্তে একটা অসহনীয় তাপমাত্রার মধ্য দিয়ে যাচ্ছি। এবার শুধু কলকাতা নয়, সমস্ত ডিস্ট্রিক্টে এভাবে যে তাপমাত্রা বাড়ছে, এটা কিন্তু একটা সাংঘাতিক পর্যায়ে পৌঁছচ্ছে। ফল কাটবেন, প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খাবেন এবং হালকা জামা কাপড় পরবেন। হোয়াইট ড্রেস বা যেগুলো অনেকটা লাইট কালার ড্রেসগুলো এখানে অনেক এফেক্টিভ। শুধু পশ্চিমবঙ্গই নয়, কলকাতার দক্ষিণের জেলাগুলোতেও চলছে তাপপ্রবাহ। প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোচ্ছেন না নাগরিকরা। অনেক স্কুল কলেজেও শুরু হয়েছে অনলাইন ক্লাস। এখন পশ্চিমবঙ্গ। বৃষ্টি হলেই বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ।
তারপরও তা মোকাবেলায় খুব একটা তোড়জোড় নেই দুই সিটি কর্পোরেশনের। নাগরিকদের মধ্যেও যেমন নেই সচেতনতা, তেমনি কাউন্সিলররাও কমাতে পারছেন না মশা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন দ্রুতই ডেঙ্গুর লাগাম টানতে সব স্তরে আগেভাগেই সতর্ক হওয়া জরুরি। নাজমুস সাকিবের প্রতিবেদনে বিস্তারিত। বছর বছর ডেঙ্গু নিয়ে দেশে চলে হইচই, মৃত্যুর মিছিল বাড়ে, কিন্তু কমে না ডেঙ্গুর প্রকোপ। অন্যান্য বছরের তুলনায় এবছর এখনও ডেঙ্গু চোখ না রাঙালেও ধারণা করা হচ্ছে বৃষ্টি হলেই বাড়বে রোগটি। কিন্তু ডেঙ্গু মোকাবেলায় ওয়ার্ডগুলো প্রস্তুত তো? নাগরিকরাই কতটা সচেতন বা দায়িত্বশীল? ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭১ ও ৭২ নম্বর ওয়ার্ড, কিন্তু এই দুটি ওয়ার্ড পাশাপাশি হলেও মশক নিধনের চিত্র প্রায় একই। অধিকাংশ সময়েই ছিটানো হয় না মশার ওষুধ, আবার মাঝে মধ্যে দিলেও কমে না মশার প্রকোপ। কোনো কোনো জায়গায় দেয়, কোনো জায়গায় দেয় না হয়তো, তারপরে একটু সামান্য ধোঁয়াটা উঠে তারপরে শেষ, আর দেরি তো দেয় না। মশার মানে প্রচুর উৎপাদ এখানে, মানে জানলা দরজা অলরেডি 24 ঘন্টা বন্ধ রাখাই লাগে আর কি মশার উৎপাদের জন্য। তো অসুস্থ হইতেই আছে, ডেঙ্গু হইতাছে, জ্বর হইতাছে, তো মানুষ জ্বরে ভুগতাছে, যে নিজে জ্বরে ভুগতাছি। মশায় আমার অফিসের অনেক ওয়ার্কারেই আক্রান্ত ছিল, এরপরে এই কিছুদিন আগে মোটামুটি কাজেই বন্ধ হয়ে গেছিল গায়ে। এসব এলাকার নাগরিকরা কতটা সচেতন? যদিও তারা বলছেন নিজের আঙিনা পরিষ্কার রাখেন, কিন্তু ওয়ার্ড দুটোর মাঝ দিয়ে বয়ে যাওয়া মান্ডাখালেই দেখা গেল বিপুল পরিমাণে ময়লা ফেলছেন বাসিন্দারা। বাসায় রাখা টবেও ঝুঁকি রয়েছে পানি জমার। গত বছর এই ওয়ার্ড দুটিতে ডেঙ্গু আক্রান্ত হয়েছে কয়েক হাজার মানুষ। এই খালে সবসময় ময়লা আবর্জনা ভরা থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে উদাসীন সিটি কর্পোরেশন। কাউকে ফেলতে দেখিনি, দেখলাম যে উপরে থেকে পড়তেছে, ওইরা আমার চতুর্দিকে দেখি যে ময়লা আবর্জনা দিয়ে। আমি প্রতি সপ্তাহে না হলেও 15 দিনে অন্তর অন্তর আমি আমার গলি, আমার এলাকা আমি পরিষ্কার রাখি। মশাতে বাঁচার জন্য আমরা মানে জলাবদ্ধ অবস্থাগুলি পরিষ্কার রাখতেছি এবং আমাদের নিজেদের আশেপাশে পানির জলাশয় পানি থাকতে দিচ্ছি না মধ্যপানি। সংশ্লিষ্ট কাউন্সিলর বলছেন প্রতিদিন 7 জন সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মচারী লার্ভিসাইডিং ফগার মেশিনের মাধ্যমে স্প্রে করেন। তার দাবি আগের চেয়ে এবছর ডেঙ্গু নিয়ন্ত্রণে আছে নিজের ওয়ার্ডে। আমাদের যে মশক কর্মী আছে তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যে এক একজন এক একটা এলাকা ভাগ করে নেওয়ার জন্য। ইতিমধ্যে আমাদের সেভাবে কাজ শুরু হয়েছে। চারিদিক থেকে যেভাবে ডেঙ্গুর খবর আসে সেই হিসাবে আমার ৭২ নং অনেকটা ডেঙ্গু মুক্ত নিয়ন্ত্রণে ছিল। চিকিৎসকরা বলছেন আপাতত ডেঙ্গুর প্রকোপ তেমন দেখা না গেলেও গত বছরের তুলনায় এ বছরের এপ্রিলে ডেঙ্গুর রোগী বেশি, তাই এখনই সতর্ক থাকা জরুরি। গত বছর এপ্রিলে ভর্তি ছিল টোটাল এপ্রিলে 2023-এ 76 জন, আজকে এপ্রিলের 20 তারিখ, আজকে ভর্তি আছে 124 জন। এই তথ্যটি প্রমাণ করে যে এবছর রোগী ক্রমাগতভাবে বাড়তেছে। আমরা দুটো ডেঙ্গু ফেস করেছি এবং আমি অধিদপ্তর থেকে এবারে 5 জন ডাক্তার পেয়েছি। আমার একটি ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ড প্রস্তুত আছে। 2023 সালে ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড দেখে দেশ, তাই প্রকোপ শুরুর আগেই সতর্ক থাকার আহ্বান বিশেষজ্ঞদের। নাজমুস সাকিব, এখন ঢাকা। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। খুলনায় সপ্তাহের ব্যবধানে কমেছে সবজির দাম। প্রায় সব ধরনের সবজিতেই কমেছে কেজি প্রতি 5 থেকে 10 টাকা, তবে বাড়তি বেগুনের দাম। এ বিষয়ে আরও জানাতে নগরীর সোনাডাঙ্গা পাইকারি কাঁচা বাজারে রয়েছেন সহকর্মী রামিম চৌধুরী, আর এছাড়াও মৌলভীবাজারে রয়েছেন সহকর্মী এম এ হামিদ। তবে শুরুতেই চলে যাব হচ্ছে রামিমের কাছে। রামিম, হঠাৎ বেগুনের দাম বাড়ার পেছনের কারণ কি বলছেন বিক্রেতারা? কি তথ্য আছে আপনার কাছে? গত কয়েকদিন ধরেই কিন্তু খুলনার যে সবজির বাজার, সেখানে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে এবং এই অস্থিতিশীল পরিবেশের কারণে কিন্তু এখানে দামের যে ওঠানামা সেটি কিন্তু রয়েছে। এখানে যে আপনি দেখতে পাচ্ছেন যে খুলনায় যে পরিমাণ সবজি রয়েছে, সবজির যে সরবরাহ সেটি কিন্তু অনেকটাই বেশি। তবে কিছু কিছু সবজি আছে যেগুলোর সরবরাহ কিন্তু অনেকটাই কম রয়েছে।
সেই সবজিগুলোর দাম কিন্তু মোটামুটি বাড়তি বললেই চলে। যেমন বেগুনের যে সরবরাহ সেটি কিন্তু অনেকটাই কম, এবং কম থাকার কারণেই কিন্তু এই যে বেগুনের দাম সেটি কিন্তু বেড়েছে। আপনি অন্যান্য যে সবজি রয়েছে, অন্যান্য সবজির মধ্যে যেমন উচ্ছে রয়েছে, উচ্ছে কিন্তু আজকে বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি দরে, যেটি গত কয়েকদিন আগেও কিন্তু 50 টাকা করে কেজিতে বিক্রি হয়েছে। এছাড়াও বাজারে রয়েছে মিষ্টি কুমড়া, যেটি 16 থেকে 17 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি করা হচ্ছে, যেটি গত কয়েকদিন আগেও কিন্তু 20 টাকা করে কেজিতে বিক্রি করা হচ্ছে। এটির দাম কিন্তু কমেছে। এছাড়াও পটল আজকে বিক্রি করা হচ্ছে কিন্তু 20 টাকা করে কেজি দরে, যেটি 25 টাকা কেজিতে বিক্রি করা হয়েছে। এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন যে ঢেঁড়সটি আপনি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে 20 টাকা করে কেজি দরে, যেটি কয়েকদিন আগে 18 টাকা করে কেজিতে বিক্রি করা হয়েছে। ঢেঁড়সে কিন্তু কেজি প্রতি 2 টাকা বেড়েছে। মোটামুটি এই বাজারে যে সবজির যে দামের যে অস্থিতিশীলতা রয়েছে সেটি কিন্তু আরও সবজির সরবরাহ বাড়লে সেই অস্থিতিশীলতাটা কিন্তু কমে যাবে। এখানে আমরা বেগুনের যে দামটা দেখেছি, যে বেগুনের দাম কিন্তু অস্বাভাবিক হারে বেড়েছে। বেগুন কিন্তু গত কয়েকদিন আগেও বিক্রি করা হয়েছে প্রায় 8 থেকে 10 টাকা করে কেজি দরে। সেই বেগুন কিন্তু আজকে বাজারে আমরা যেটি এসে জানতে পেরেছি যে 50 টাকা করে পর্যন্ত কিন্তু কেজিতে বিক্রি করা হচ্ছে। তো এখানে ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে সরবরাহের উপর কিন্তু ভিত্তি করে এই দাম, এবং সরবরাহ যে পণ্যের দাম, যে পণ্যের সরবরাহ যেমন সেই পণ্যের দাম কিন্তু ঠিক সেরকম হয়ে থাকে। এখানে যে চাষিরা বা যে সবজি চাষিরা এখানে সবজি সরবরাহ করে থাকেন, তারা কিন্তু মূলত গরমের যে সবজিগুলো রয়েছে সেইগুলো কিন্তু নিয়ে আসছেন এবং সেই সবজিগুলো বাজারে সরবরাহ করছেন, এবং সামনে আরও সবজি সরবরাহ বাড়বে বলে দাবি করছেন এখানকার ব্যবসায়ীরা। আমরা এখন যাব মৌলভীবাজার, সেখানে রয়েছেন সহকর্মী হামিদ। আপনি জানাবেন সেখানকার হাটের ফল এবং সবজির সরবরাহ এবং দাম দর কেমন? আমি দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার কোমরগঞ্জ উপজেলার আদমপুর বাজারে, যেখানে প্রতি শুক্রবার এবং সোমবার হাট বসে, অর্থাৎ ভোর থেকে এই হাটটি শুরু হয়, এবং এলাকার যে সাধারণ প্রান্তিক কৃষক রয়েছেন সেই কৃষকরা তারা তাদের সবজি, ফলানো সবজি, কলা, কাঁঠাল, আনারস এগুলো নিয়ে বাজারে আসেন এবং সেখানে তারা বিক্রি করেন। সকাল ভোর 5:30 থেকে বাজার শুরু হয়ে এই বাজারটি চলে 9টা পর্যন্ত, অর্থাৎ 3 থেকে 3.5 ঘন্টার ভিতরে এই বাজারে প্রায় 10 লাখ টাকার উপরে বিভিন্ন ধরনের সবজি বিক্রি হয়। আমি কথা বলছিলাম যারা কৃষক রয়েছেন, প্রান্তিক কৃষক রয়েছেন, তাদের সাথে তারা বলছেন যে তারা তাদের ফলানো বিভিন্ন গ্রাম থেকে বা বিভিন্ন বাড়ি থেকে সংগ্রহ করেন কলা, কাঁঠাল বা অন্যান্য জিনিসগুলো, এবং সবজিগুলো তারা কিন্তু নিজেরাই চাষ করেন এবং তারা নিয়ে বাজারে আসেন এবং বাজারে সেটা বিক্রি করেন। এবং তারা বলছেন যে এই মুহূর্তে সবজির খুবই দাম পড়ে গিয়েছে, অর্থাৎ রমজানে যে সবজির দাম ছিল এখন সেটা অনেকগুলো কমে গিয়ে একবারে নিচের দিকে চলে এসেছে। যে সবজি তারা 25 থেকে 40 টাকা বিক্রি করেছেন এখন সেটা 15 থেকে 20 টাকায় বিক্রি করেছে। এছাড়া একটি অভিযোগ রয়েছে, যারা প্রান্তিক চাষিরা আছেন যারা বাজারে এসে তাদের ফলানো সবজি বিক্রি করছেন, তারা বলছেন যে আগে বাজারে যে মুঠি দেয়া হতো, অর্থাৎ বাজারের যে টুল দেয়া হতো সেটা অনেক কম ছিল, অর্থাৎ 5 থেকে 10 টাকার মধ্যে ছিল, এবং এটা এখন বেড়ে গিয়ে 20 থেকে 30 টাকা বা কোথাও 50 টাকা বেড়ে গিয়েছে। আমি এ বিষয়ে কথা বলেছিলাম ইজারাদার আব্দুল হান্নানের লোকদের সাথে, তারা আমাকে জানিয়েছেন যে গত মৌসুমে বাজারের লিজ ছিল 38 লক্ষ টাকা এবং সেটা এবছর বেড়ে গিয়ে 63 লাখ টাকায় উপনীত হয়েছে। এতে করে বাজারের পরিধি বাড়েনি, কিন্তু বাজারের যে আগের যে ব্যবসায়ীরা আছেন তারাই রয়েছেন এবং সে কারণে কিছুটা বেশি নিতে হচ্ছে। এবং কৃষকরা বলছেন যদি এভাবে বেশি ফুল আদায় হয় তাহলে সেক্ষেত্রে তারা বাজারে সবজি না এনে বিভিন্ন গ্রামে হয়তো কম দরে তারা সেটা বিক্রি করে দিবে। এই ছিল আমার কাছে আদমপুর বাজার থেকে সবজি বাজার থেকে সর্বশেষ অনেক। খুলনা ও মৌলভীবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন সেখানকার শাকসবজি ও ফলের সর্বশেষ দরদাম। নড়াইলে মাছ চাষিদের সুবিধার গড়ে উঠে মৎস্য প্রজনন কেন্দ্র, যাকে ঘিরে তৈরি হয়েছে মাছের খামার ও ঘের। তবে দীর্ঘ 1.5 যুগ ধরে অকেজো মৎস্য প্রজনন কেন্দ্রটি। দূরের বিভিন্ন জেলা থেকে মাছের রেণু পোনা সংগ্রহ করতে হচ্ছে। এতে ব্যয় বাড়ার পাশাপাশি পোনার মান ঠিক না থাকায় ব্যাহত হচ্ছে উৎপাদন। নড়াইল থেকে ইমরান হোসেনের তথ্য ও ছবিতে বিস্তারিত।
1986 সালে প্রায় 10 একর জমিতে নির্মাণ করা হয় নড়াইল মৎস্য প্রজনন কেন্দ্র। এখান থেকে কম দামে রেণুপোনা পেত স্থানীয় মাছ চাষিরা। আর এই সুবিধা নিয়ে নড়াইলের বিভিন্ন জায়গায় গড়ে ওঠে মাছের খামার ও ঘের। গেল 3 দশকে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 13,000-এ। শুরুতে বেশ ভালো চললেও ধীরে ধীরে কমতে থাকে এই মৎস্য প্রজনন কেন্দ্রের উৎপাদন। এক পর্যায়ে 2012 সালে আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যায় পোনা উৎপাদন কার্যক্রম। ফলে গেল 1 যুগ ধরে জেলার মৎস্যচাষীদের যশোর, খুলনা, সাতক্ষীরা সহ বিভিন্ন জেলা থেকে মাছের পোনা সংগ্রহ করতে হচ্ছে। এতে একদিকে ব্যয় বাড়ছে, অন্যদিকে অনেক সময় মানহীন পোনার কারণে ব্যাহত হচ্ছে উৎপাদন। লং ডিস্টেন্সে ছোট মাছ আনতে গেলে এগুলো মারা যায়। তারপর আবার হচ্ছে দাম বেশি পড়ে, ক্যারিং বেশি পড়ে, এর কোয়ালিটির সম্পর্কে আমাদের অনেক সন্দেহ থাকে। আমাদের নড়াইলে মাছ ফিশারি থাকার কারণেও আমরা এই জায়গায় কোনো ফোনা বা কোনো সুযোগ সুবিধে আমরা পাই না। যে মৎস্য হ্যাচারি আছে, এই মৎস্য হ্যাচারিতে যদি কার্যক্রম চলে তাহলে জেলার যারা মৎস্য চাষি, যারা তৃণমূলের চাষ করে মৎস্য চাষ, তারা কম খরচে মৎস্যের চারা পাবে এবং তারা লাভবান হবে। এ অবস্থায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে ফের প্রজনন কেন্দ্র থেকে পোনা উৎপাদন করে স্থানীয় মৎস্যচাষীদের মাঝে সরবরাহের দাবি ঘের মালিক সমিতির। আধুনিক প্রযুক্তি, বিদেশি এক্সপার্ট এনে এবং আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে সমন্বিতভাবে এখানে টেকনোলজি অ্যাডাপ্ট করে নতুন আঙ্গিকে বিশদ পরিসরে এই আবার হ্যাচারিটা পুনর্নির্মাণ হোক। এদিকে মৎস্য প্রজনন কেন্দ্রের কর্মকর্তা জানান, দীর্ঘদিন সংস্কার না হওয়া ও জনবল সংকটে পোনা উৎপাদন বন্ধ রয়েছে। তবে ফের উৎপাদনে যাওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও দাবি করেন তিনি। অবকাঠামোগত সমস্যার কথা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করা যায় ভবিষ্যতে এটা ঠিক করা হবে এবং উৎপাদন কার্যক্রম চলমান হবে। প্রজনন কেন্দ্রটি চালু হলে স্থানীয় মৎস্যজীবীরা উপকৃত হবেন, তাই পুনরায় চালুর চেষ্টা চলছে। দ্রুতই জেলার এই একমাত্র সরকারি মৎস্য প্রজনন কেন্দ্রটি চালু হবে বলে আশা জেলা মৎস্য কর্মকর্তার। হ্যাচারিটার সংস্কার এবং মেরামতের জন্য আমরা ইতিমধ্যে আমাদের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং এটা একটা এস্টিমেটও করে আমাদের পাঠানো হয়েছে। আশা করতেছি আমাদের অধিদপ্তর এই বিষয়ে কনসার্ন আছে এবং হয়তো শীঘ্র আমরা এটা ব্যাপারে সংস্কার করে আমরা রেণু উৎপাদন কার্যক্রমে আসতে পারব। নড়াইল জেলা একটি মৎস্য চাষে উদ্বৃত্ত জেলা। এ জেলার প্রায় 8 লাখ মানুষের মাছের চাহিদা রয়েছে প্রায় 16,000 টন। প্রতি বছর এখানে উৎপাদন হয় অন্তত 18,000 টন মাছ। এখন নড়াইল। এখন সকালে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। নগরীর সৌন্দর্য বাড়াতে সিলেট সিটি কর্পোরেশন স্থাপন করে 6টি ওয়াকওয়ে। নগরবাসী স্বস্তিতে হাঁটা চলার বাড়তি জায়গা পেলেও তা বেশি দিন স্থায়ী হয়নি। কর্পোরেশন ইজারায় কয়েকটি ওয়াকওয়েতে গড়ে উঠেছে ব্যবসা বাণিজ্য, এরই মধ্যে বন্ধ হয়েছে একটি ওয়াকওয়ে। রাকিবুল রাফির প্রতিবেদন, ছবি তুলেছেন অনিল কুমার পাল। সকালের মিষ্টি রোদে সবুজের চাদরে বেষ্টিত চা বাগানে শরীরচর্চায় বেরিয়েছেন কয়েকজন। সূর্যের আলো ফোটার সাথে সাথে প্রতিদিন তারা ব্যায়ামের উদ্দেশ্যে শহর থেকে দূরে এই জায়গাটিতে আসেন। শহরে ওয়াকওয়ে বন্ধ ও পর্যাপ্ত সুবিধা না থাকায় কোলাহলমুক্ত এমন পরিবেশই বেছে নেয়া। বিশ্বাস করি যে আমরা যদি সবাই একসাথে কাজ করি, কারণ শুধু সিটি কর্পোরেশন একা পারবে না, এবং কর্তৃপক্ষ চাইলেও একা পারবে না যদি না আমরা সচেতন হই। ওয়াকওয়েতে আবার আমরা এখন দেখছি যে কিছু দোকানপাট দেওয়া হচ্ছে, এইটা একটু চিন্তা ভাবনা করা দরকার, কারণ যারা ব্যবসা করবে তারা তাদের ব্যবসার কারণে তারা কিন্তু আস্তে আস্তে সংকুচিত করবে এই ওয়াকওয়েটা। উই নিড মোর ডেভেলপমেন্টস বাই ফিজিক্যালি বাই মেন্টালি। আমাদের শিখতে হবে যে হাউ টু ওয়াক ইন ফুটপাথ বা পেভমেন্ট, সেটা আগে দরকার। বিদেশের আদলে দেশে যে কয়টি দৃষ্টিনন্দন ও নান্দনিক ওয়াকওয়ে রয়েছে তার মধ্যে সিলেটে রয়েছে উল্লেখযোগ্য কয়েকটি ওয়াকওয়ে। সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে জল্লার পাড়, ধোপাদিঘির পাড়, উপশহর, শাহী ঈদগাহ, গোয়াবাড়ি, সাগরদিঘির পাড় সহ সিলেটে নির্মিত হয় 6টি ওয়াকওয়ে। সুশীতল পরিবেশে নগরবাসীর হাঁটা চলার জন্য ওয়াকওয়েগুলো নির্মিত হলেও কিছুদিন পর বন্ধ হয়ে যায় উপশহর ওয়াকওয়ে। আর সিসিকের ইজারায় জল্লার পাড় ও ধোপাদিঘির পাড় ওয়াকওয়ে দুটির এক পাশে সারি সারি দোকান, ফাস্টফুড, রেস্তোরাঁয় সয়লাভ ভেতরের অংশ। বিকেল হলে এখানে ভিড় করেন তরুণ তরুণীরা। ওয়াকওয়েতে ঢোকার জন্য গুনতে হয় প্রবেশ মূল্য। এছাড়া সচল বাকি 3টি ওয়াকওয়েগুলোয় দেখা যায় নানা অব্যবস্থাপনা ও অস্বাস্থ্যকর পরিবেশের চিত্র। এখানে ভিতরে ঢুকতে হলে প্রবেশ ফি দেওয়া লাগে, আর
এভাবে চক্কর দিলে ফ্রি দেওয়া লাগে না। বসার সিট আছে, বাসের বানানো, সোনের ঘর আছে, ময়লা আবর্জনা, এখানে আমাদের 4টা মানুষ আমাদের আছে কন্টিনিউ লাগানো। এই জন্য আমাদের একটু ফ্রি আমরা নেই। সিলেটে কয়েকটি ওয়াকওয়ে বন্ধ ও সুস্থ পরিবেশ না থাকায় পর্যাপ্ত হাঁটাচলার সুযোগ সুবিধা পাচ্ছে না নগরবাসী। বয়োজ্যেষ্ঠ যারা সকাল বিকাল হাঁটাচলা ও শরীরচর্চা করেন তারা পড়েন নানা বিপাকে। এতে ব্যাহত হচ্ছে ওয়াকওয়ে নির্মাণের মূল উদ্দেশ্য। ওয়াকওয়ে অনেক সুন্দর, সিলেটের মধ্যে অনেক সুন্দর জায়গা, এটা দেখতে অনেক ভালো লাগে। বাট যখন সন্ধ্যার পরে আসি ফ্যামিলিকে নিয়ে তখন দেখতে আমাদের অনেক সমস্যা, কারণ অনেক অশৃঙ্খলভাবে মানুষরা চলাফেরা করে, প্লাস এখানেও বলার ভাষা নাই, অন্যরকম এটা খারাপ ফিল হয়। এই পার্কটা সুন্দর হতো যদি এখানে পরিচ্ছন্ন কর্মী রাখতো, রাস্তাঘাট ঝাড়ু দিত, তারপর ছোটরা যদি কদিন পর পর যদি খনন করতো। বাচ্চা চান্স তো ফিসলা আইলে আমরা আইতাম চাই না। সিলেট সিটি মেয়র বলেন, ইজারা দেওয়ার প্রধান উদ্দেশ্যই হচ্ছে ওয়াকওয়ে সচল এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করা। তিনি আরও জানান, 6 মাসের মধ্যে সংস্কার করা হবে নগরীর ওয়াকওয়ে প্রকল্প। ওয়াকওয়েগুলা কিন্তু তারা কাজ করেছেন, এটা অত্যন্ত সুন্দর এবং আই এম ভেরি হ্যাপি। এবং এটাকে ক্লিন রাখাটাই মেন চ্যালেঞ্জ আমাদের জন্য, এটা আমরা রাখবো ইনশাল্লাহ। আমাদের লোকজন কাজ করতেছে, আমরা তদারকি করতেছি। এখন যদি অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু আরও খারাপ হবে অবস্থা। এই কারণেই তারা দিয়েছেন, আমি খারাপ দেখি না। আধুনিকায়নের এই সময়ে সিলেট নগরীতে দৃশ্যমান উন্নয়নের পাশাপাশি সংরক্ষণ ও পরিচর্যার দ্রুত ব্যবস্থা নেওয়া হলে নগরবাসীর স্বস্তির প্রত্যাশা পূরণ এখন মাত্র সময়ের ব্যাপার। রাকিবুল রাফি, এখন সিলেট। কুড়িগ্রামের চরাঞ্চলে বাড়ছে মাসকালাই ডালসহ বিভিন্ন ফসলের আবাদ। ভালো ফলনের পাশাপাশি দাম বেশি পাওয়ায় খুশি স্থানীয় চাষিরা। এবার জেলায় মাসকালাই উৎপাদন হয়েছে প্রায় 557 টন, যার বাজার দর প্রায় 23 কোটি টাকা। মোমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও ছবিতে বিস্তারিত। কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার সহ 16টি নদ নদীর অভ্যন্তরে দ্বীপচরবাসীর দুঃখের সীমা ছিল না। সনাতন পদ্ধতিতে কিছু ফসলের আবাদ হলেও উৎপাদন ছিল খুবই কম। এখন সেই চিত্র পাল্টেছে অনেকটাই। বিভিন্ন ফসলে লাভের মুখ দেখছেন এখানকার চাষিরা। উলিপুর, চিলমারি, রৌমারী, রাজীবপুর ও সদরের 1.5 শতাধিক দ্বীপচরে এবার হয়েছে মাসকলাই ডালের আবাদ। বিশেষ করে মাসকলাই ডালের জন্য দোআঁশ মাটি থাকায় এখানে এবার ব্যাপকভাবে বেড়েছে চাষ। জেলায় 1398 হেক্টর জমিতে উৎপাদন হয়েছে প্রায় 557 টন মাসকলাই, যার বাজার মূল্য প্রায় 23 কোটি টাকা। 4 বিঘা জায়গা আবাদ করছিলাম, 9 মন কালাই হয়েছে। একটা করে চার্জ দিয়ে মাসকালাই বুন্ডি গেলাই মাসকালাই হয়। এবার যা দাম হয়েছে তাতে আমরা লাভবান। 4000-এর উপরে বেচি, একা খাটে এক রকম বেচি কিনে। সদরের যাত্রাপুর ও চিলমারের জোরগাছ হাটে মাসকলাই ডালের বেচাকেনা বেশ জমজমাট। প্রতিবন বিক্রি হচ্ছে 4700 টাকায়, যা গত বছরের চেয়ে 1000 টাকা বেশি। পাইকারদের হাত ঘুরে মহাজন ও মিলারদের মাধ্যমে এসব ডাল যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। গতবার 3600-3700 করে বেচাইছি, এবার 4700 টাকা মন বেচাইলাম, 20 মন কালাই বেশি। কালাইটা আমরা মিলে দেই, নাগেশ্বরী মিলে দেই, নাগেশ্বরী মিলরা ভাঙিয়া এগুলা ঢাকা, বগুড়া, রংপুর, বড়বাড়ি সবখানে পাঠায়। চরে মাসকলাই সহ বিভিন্ন ফসলের আবাদ বাড়াতে প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন সহায়তা দিয়ে আসছে জেলা কৃষি বিভাগ। আমরা মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণের মাধ্যমে সেই প্রযুক্তিগত জ্ঞান দিয়ে যাচ্ছি এবং তাদের উৎপাদন যাতে বেশি হয় সে বিষয়ে আমরা তাদেরকে অনুপ্রেরণা যোগাচ্ছি। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে চরে শুধু ডাল নয়, অন্যান্য ফসল আবাদও বাড়াতে চান এখানকার চাষিরা। এখন কুড়িগ্রাম। এখন সকালে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েল ইউক্রেন ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের প্রতিনিধি পরিষদে $9,500 কোটি বিল পাশ হয়েছে। ভোটের পর এসব বিলে অনুমোদন দিয়েছেন মার্কিন আইন প্রণেতারা। এর মধ্যে ইউক্রেনের জন্য বরাদ্দ সবচেয়ে বেশি। বিলটি কংগ্রেসে পাশের পর এখন সিনেটে পাশের অপেক্ষা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। একদিকে রাশিয়ার আক্রমণ ঠেকাতে হিমশিম অবস্থা ইউক্রেনের, অন্যদিকে গাজায় চালানো আগ্রাসনের মধ্যেই তুঙ্গে ইরান ইসরায়েল উত্তেজনা। এছাড়া চীন তাইওয়ান উত্তেজনা তো আছেই। অথচ ডেমোক্রেট ও রিপাবলিকানদের মধ্যে তিক্ততায়
অনেক দিন ধরেই যুদ্ধে লিপ্ত বন্ধু দেশ ইউক্রেন ও ইসরায়েলকে সহায়তা দিতে পারছিল না যুক্তরাষ্ট্র। থমকে ছিল তাইওয়ানকে দেওয়া সহায়তার প্রতিশ্রুতিও। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটল। শনিবার যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের প্রতিনিধি পরিষদে মোট $9.5 কোটি সহায়তা প্যাকেজের বিল পাশ হয়েছে। এর মধ্যে শুধু ইউক্রেনের জন্যই থাকছে $6,000 কোটিরও বেশি। এছাড়া ইসরায়েলের জন্য বরাদ্দ রাখা হয়েছে $2,000 কোটি উপরে। আর বাকিটা থাকছে ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য, যেখানে ইউক্রেনের জন্য ভোটাভুটিতে বিলের পক্ষে ভোট পড়েছে 311টি, বিপক্ষে পড়েছে 112টি ভোট। অন্যদিকে ইসরায়েলের পক্ষে ভোট পড়েছে 366টি আর বিপক্ষে ভোট পড়েছে 158টি। Our operations. It also includes tough measures and sanctions on Iran and Russia and China, which most of the American people understand is a necessity and a very important thing. Our process in the end ensured that each member was able to consider the individual supplemental elements on their own merits, which is exactly how the House is supposed to work. সহায়তা বিল পাশ করায় মার্কিন আইন প্রণেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। які відчують і наші воїни на передовій, наші міста і села, які потерпають від російського терору. Сьогодні відбулося голосування Палати представників Сполучених. এখন বিলগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজন সিনেটের অনুমোদন, আর তাই দ্রুত বিল পাশ করতে সিনেটের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ইসরায়েল ও ইউক্রেনের পাশে তাদের অবস্থান কতটা দৃঢ়। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।